কোন পত্রিকা কি রিপোর্ট করলো এটা আমি জানি না, এটা অফিসিয়ালি চাওয়া হয়নি। অফিসিয়ালি চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভার্বাল নোটস দিয়েছিল যে তার রায় হয়ে গেছে, তাকে আপনার ফেরত দেওয়া হোক। কারণ বাংলাদেশও জেলখানার থেকে অনুপ চেটিয়া আসামের শান্তিকামী, তার বিষয়ে শান্তিকামী, তাকে নিয়ে গেছিল। আমরাও কিন্তু জেএমবির অপারেটর ছিল আসামে, ত্রিপুরায়, আমরা তাদেরকেও ফেরত এনেছি, অর্থাৎ বাংলাদেশ ফেরত এনেছে। বন্দি বিনিময় চুক্তির অধীনে এদেরকে কিন্তু ফেরত দেওয়া হয়েছে, ফেরত আনা হয়েছে। এখন যেটা হয়েছে যে প্রত্যর্পণ চুক্তিতে আগে হয়তো এদেরকে ফেরানোর সময় অত কিছু সূক্ষ্মভাবে দেখা হয়নি, কিন্তু এখন যেটা আছে চুক্তিতে, যেটা আছে 2-3টে ধারা আছে, এটাকে ধারাগুলোকে কিন্তু ইচ্ছে করলে ব্যাখ্যা দিতে পারে। ধরেন কোনো দল, ধরেন ভারতে যদি এখন শেখ হাসিনাকে ফেরত না দিতে চায়, নতুন করে ভারতীয় একটা মামলা দিয়ে বিচার শুরু করলো, আপনি আর আনতে পারবেন না, এটা আছে ধারাতে। তো অর্থাৎ যে অপরাধ করেছে সে আর এক অপরাধে যদি ভারত, এখন হাসিনা ভারতে গেছে, তাকে তো অনুপ্রবেশকারী হিসেবে যদি ওখানে বিচার শুরু করে, তাহলে ওই বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে আনতে পারবে না, 1। 2 হচ্ছে, ধরেন এই যে আমাদের আইসিটি ট্রাইব্যুনালে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, 2 জনকে, আর একটা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, 2 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। এটাকে যদি রাজনৈতিক মনে করা হয় যে এই ফাঁসিটা ইন্টেনশনালি রাজনৈতিকভাবে দেওয়া হয়েছে, তাহলে যার যে দেশে থাকবে সে দেশ ফেরত নাও দিতে পারে, 1। আরেকটাতে আছে যে ধরেন বলা আছে চুক্তিতে যে তবে রাজনৈতিক বলা হবে না যদি হত্যা, গুম, খুন ইত্যাদি ইত্যাদি হয়, সন্ত্রাস ইত্যাদি হয়। সেখানে আবার বলা আছে যে আপনার শেখ হাসিনা তো বলবে, শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তারা হুকুমের আসামি, এখানে বিচার হয়েছে, তারা সুপিরিয়র রেসপন্সিবিলিটির জন্য, তারা তো নিজেরা সরকারি দল এবং অন্যান্য রাজনৈতিক দল সম্মত হয়ে তাকে কিন্তু আশ্রয় দেওয়া হয়েছে, তাকে বন্ধু হিসাবে। কারণ সবচাইতে বিশ্বাসী হচ্ছে শেখ হাসিনা। আপনি খেয়াল করে দেখেন 15ই আগস্টের পরেও শেখ হাসিনা এবং শেখ রেহানা ভারতেই ছিলেন, আশ্রয় নিয়েছিলেন, কিন্তু অনেক দিন ছিল। তারপরে সরকার চালানোর সময় প্রায় 30টা চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর করেছে, সব ভারতের অনুকূলে, সব ভারতের অনুকূলে। সুতরাং আমার কাছে এযাবৎকালে, আমি বড় হওয়ার পর থেকে দেখি ভারত কিন্তু জনগণের সাথে ম্যান টু ম্যান সম্পর্ক, জনগণ টু জনগণ সম্পর্কের চাইতে তারা সরকারের উপরে রাখতে চায়, আধিপত্য রাখতে চায়, সরকারের উপরে আধিপত্য রেখে ওই দেশকে এক্সপ্লয়েট করতে চায়। কারণ এত বড়, ধরেন আমাদের সাথে বাণিজ্যিক বৈষম্য বিরাট, আমরা আন্তর্জাতিক নদী আইন আছে, আমি সেটাও লিখেছি, সেটাও সেই আধিপত্য কি এখনো আছে আপনার কাছে? কি এখন তো আমার কাছে মনে হচ্ছে, এটাও লিখেছিলাম আমি যুগান্তরে, যে বাংলাদেশ ভূ রাজনীতির ফাঁদে, এখন আমার কাছে মনে হয়েছে প্রকৃতভাবে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ পড়েছে। এখন আপনি আমাদের দেশের নির্বাচন আগে এবং পরে পররাষ্ট্র শক্তিগুলো কিন্তু অ্যাক্টিভ থাকে, পররাষ্ট্র শক্তিগুলো আপনি দেখেন, এখন আপনি ভারত বলেন, আমেরিকা বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, এরা কিন্তু অ্যাক্টিভ। এবং ইরান ইরাক যুদ্ধ, তারা সবাইকে, বাংলাদেশ আমাদের যে স্ট্র্যাটেজিক এরিয়া, আপনি দেখেন 80টা সামরিক ঘাঁটি আছে আমেরিকার, এই অঞ্চলে নাই, উত্তর দক্ষিণ অঞ্চলে নাই। ভারত, বাংলাদেশ হচ্ছে একটা স্ট্র্যাটেজিক জায়গা, সেন্টার প্লেস, ওদিকে সমুদ্র, এদিকে মায়ানমার, ভারত, কাছাকাছি চীন, এগুলো আছে না। তো সুতরাং এখানে তার দরকার। তো শেখ হাসিনার সময় বলছে না যে আমরা যদি দ্বীপটা দিতাম তাহলে এই সরকারে থাকতে পারতাম, বলছিল তো। এখন ভিতরে কি আছে জানি না। অর্থাৎ আমি বলছি যে এখন যে খেলাধুলা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে খেলাধুলা হচ্ছে। কারণ হচ্ছে আপনি দেখেন ভারতের আপনার রাষ্ট্রদূত বলেন, আমেরিকার রাষ্ট্রদূত বলেন, তারা কিন্তু জামাতের আমিরের সাথেও দেখা করে, আবার বিএনপির নেতা প্রধানমন্ত্রীর সাথেও দেখা করে, আবার অন্য নেতাদের সাথেও সব জায়গায় দেখা করে। তো এত দেখা করার কি কথা? ইলেকশন কমিশনের সাথেও দেখা করছে, আগে করছে না। তো সুতরাং এখন তারা অ্যাক্টিভ, তারা আসলে বাংলাদেশকে পক্ষে চায়। কিন্তু আমাদের জন্য বক্তব্য হচ্ছে যে আমরা ঘনবসতি দেশ, ঠিক আছে, 54,000 বর্গ মাইলে 18 কোটি লোক, আমরা তো কারো পক্ষে যেতে পারি। ধরেন আমরা চীনের পক্ষে গেলাম, তাহলে তো ভারত আমাদের ছিচ্ছে হালাইব।
আবার ভারতের পক্ষে গেলাম, চীন সেচ্ছে হালাইব, তাদের মার্কেট আছে না বাংলাদেশে। আমরা তো কারো পক্ষে যেতে পারতেছি না। সুতরাং আগের যে পলিসি ছিল ওইভাবেই চলতে হবে, জিগজাগ ওয়েতে সবার সাথে সম্পর্ক রেখে চলতে হবে। তার ভারতের মূল সমস্যাটা হচ্ছে, আপনি দেখেন ভারতে চিকেন নেক আছে, সেভেন সিস্টার আছে। চিকেন নেকে যদি ভারতের পাশে বহুবার চেষ্টা করতে চিকেন নেকটা দখল করে, চিকেন নেক যদি আপনার কেটে দিতে চায় তাহলে সেভেন সিস্টার আলাদা হয়ে গেল। সুতরাং বাংলাদেশকে তো ভারত ছাড়তে পারবে না, কারণ ভারতের ভূমিতে ব্যবহার করতে হবে। সুতরাং ওইটা বড় শক্তি। জামাত তৃতীয় শক্তি ছিল, সে উঠে আইছে। আগে তো জামাত আলাদা ছিল না, কখনো বিএনপির সাথে বেশি সময় থেকেছে, জামাতের সাথে বেশি সময় থেকেছে। এখন ধরেন শেখ হাসিনা, এখন তাকে তো প্রত্যাপন করতে পারে, আসলে তো তার তো যদি আসেও ধরেন সে হাইকোর্টে আপিল করবে, সুপ্রিম কোর্টে আপিল করবে, এটা তো আপিল করার বিধান আছে। অন্তত ট্রাইব্যুনাল রায় হয়েছে, সুপ্রিম কোর্টে তো যাবে, সুপ্রিম কোর্টে গেলেও তো হয়তো 2-4 বছর লাগবে। বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা দিছিল না রায়, 10 বছর জেল, 5 বছর জেল বাড়ায় দিল না, হাইকোর্ট 10 বছর করে দিল। এই জেলের পরে তো এই গানি টানতেই থাকলো, শেষ পর্যন্ত মারাই গেল। তো এখন ধরেন শেখ হাসিনা যদি বাংলাদেশ যেভাবে বিচার সালিশ হয় তাতে করে ধরেন শেখ হাসিনাকে পাঠাই দিলে সে যে বেঁচে থাকবে ফাইনালি বেগম জিয়ার মতো হবে না, এটা নিশ্চয় থাকি। দ্রুত বিচারও তো আমরা দেখি অনেক ক্ষেত্রে, দ্রুত বিচার আমরা আজকে দেখলাম, আজকে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর একটি জামিন হয়েছে। না, সেটা যখন শিরিন শারমিন চৌধুরী যখন গ্রেপ্তার হয়েছে ওই দিনে আমি অনিয়ারে বলেছি, হ্যাঁ, যদিও এটা আমার অনুমান, সে আমি বরাবর বলছি 626 জন ওই 5ই আগস্টের পরে সেনানিবাসে আশ্রয় নিয়েছিল, মুখে বলা হয়েছে। পরে চাপে আমি বারবার বলছি, কেন ইউনূস সরকার জিজ্ঞেস করে না 626 জন কারা? শেষ পর্যন্ত কিন্তু তালিকা দিছে, তালিকার ভিতরে শিরিন শারমিন ছিল। কিন্তু এই জন্যই সে দেখেন বেশ মোটা ছিল, স্লিম হয়ে গেছে, এখন তো ভালোই হয়েছে। আমি তো তাকে ভালোই মনে করি। তাকে আপনি দেখেন জামিন পেলে, কারণ বরাবর থেকে একটা জনশ্রুতি আছে। এটি আপনার কাছে কেন মনে হয়েছিল, যে অনুমানটা কেন হয়েছিল? যে এর আগের ঘটনা, কারণ একবার আইভি, নারায়ণগঞ্জের মেয়র, আইভি দিয়ে একটা রাজনৈতিক দল হইতে পারে, রিফাইন আওয়ামী লীগ, অর্থাৎ নির্দোষ লোক দিয়ে আওয়ামী লীগ করা, হাসিনাকে বাদ দিয়া। তখন তার ভিতরে ঘাপাঘাপ কেস পড়ে গেল, খুনের মামলাও হলো। বলেন আইভি সেই শামীম ওসমানের বিরুদ্ধে কত লড়াই করছে, সে খুন করতে পারে, তখন বেল হয়ে গেছে তার। আবার দেখেন আপনার এই যে তারপরে রাষ্ট্রপতি ছিল হামিদ সাহেব, তার ব্যাপারেও একবার কথা উঠছিল। কথা ওঠার পরে তার বিরুদ্ধেও তো আপনার ওই যে এয়ারপোর্ট দিয়ে গেছে, যাইতে দিছে, আসার সময় আসতে দিছে, এটা ঠিক আছে, কিন্তু তাকে নিয়েও কথা হয়েছিল, তাকে হয় নাই। তারপর সাবের হোসেন চৌধুরী, তাকে নিয়ে তো কথা হয়েছে। তার পৃথিবীর ইতিহাসে নজির আছে কিনা জানি না, 6টা খুনের মামলা রিমান্ডেছে, লোয়ার কোর্ট জামিন দিয়ে দিছে। এটা হয় এক হেয়ারিংয়ে। তখন কিন্তু একটা ধারণা শুরু হয়েছিল যে সাবের হোসেনকে দিয়া একটা পার্টি করতে পারে, কিন্তু কোনোটাই কাজে আসতেছে না। এখন ফাইনালি শিরিন দিয়া স্পিকার, সাবেক স্পিকার ছিল, তাকে দিয়ে করবে কি না, আমার কাছে মনে হচ্ছে আর তো লোক নাই, তাকে দিয়ে করে ফেলতে পারে। যদি সে জামিন টামিন যদি বেরিয়ে যায়, দ্রুত বেরিয়ে যায়, তাহলে হয়তো তাকে দিয়ে আরও কিছু, তো ধরেন যারা টাকা পয়সা চুরি করছে, খুন টুন করছে, ওরা তো ভেঙে গেছে, 1% লোক ভাগছে নাই সর্বোচ্চ। আর বাকিরা তো আছে, তাদের ভিতরে রিফাইন্ড লোক ভাগিয়ে দেবে। যেমন ধরেন একসময় মুভ হয়েছিল, ইউনূস সরকারের সাথেও, ইউনূসের সাথেও দেখা হয়েছে, তাজউদ্দিন সাহেবের ছেলে মেয়ে দেখা করছে, তাদের দিয়েও চেষ্টা হয়েছে, তারা কিন্তু দায়িত্ব নেয় নাই। তো এই জন্য বলছি যে বলা যায় না শিরিন শারমিন দিয়ে সেই ক্লিন ইমেজের লোক বলতে, যেটা আসলে শিরিন শারমিন তো খুন করে নাই, এটা তো সত্য, কেউ বিশ্বাস করবে না। এটা তো কোর্টে বেল দিবে না কেন, প্রমাণ লাগবে না, কিছু তো লাগবে। আপনার আন্তাজে তারা যদি মেরিট না থাকে তাকে আটকায় রাখবে কি দিয়ে? সে একটা শিক্ষিত ফ্যামিলির শিক্ষিত মেয়ে, তাকে আপনি দেখেন তার একেবারে আসলেই নির্ভেজাল। এখন সে স্পিকার ছিল, তারে ধরে লেগে গেছে, দেখাইছে ধানমন্ডি তার বাসার থেকে, বোনের বাসা না কার বাসার থেকে ধরে নিছে। এগুলো সব ম্যানুফ্যাকচার আমার কাছে অনুমান হয়েছে। কারণ কোর্টে গেলে তাকে যদি জেনুইনলি ধরতো তাহলে অবশ্যই জেলে, সে রিমান্ডে থাকতো, অথবা অন্য আর কিছু হইতো। আমার কাছে মনে হয় যে হলেও হতে পারে। কারণ ভারত কিন্তু আপনি খেয়াল করে দেখেন, সে কিন্তু
বিএনপি এবং জামাতের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করতেছে তাদের আচরণে। অর্থাৎ তারা ম্যানেজ করতে, শেখ হাসিনা যেহেতু বিশ্বস্ত এবং বিশ্বস্ততার সাথেই ভারতের সাথে থেকেছে, যে হয়তো তারা ভাবতেছে ভারত এই মুহূর্তে শেখ হাসিনা দিয়ে বাংলাদেশ পলিটিক্স করা সম্ভব না, সব এক হয়ে যাবে, এই জন্য এই রিস্কটা নিবে না, একটা রিফাইন্ড গ্রুপ ছেড়ে দিতে পারে, এটা আমার অনুমান। জি, আমরা আপনার কাছে আবারও আসবো। আমি আপনার কাছে আসতে চাই একটু ওনার জি, অবশ্যই। এইখানে জিরো সাম মানে গেম ইন রিলেশনশিপ টেনেবল হবে না। আমেরিকা যদি বলে বাংলাদেশকে যে তুমি আমার আধিপত্যে থাকবে বা আমার কথাই বেশি শুনবে, আমাকে বেশি প্রাধান্য দিবে, এটা আমেরিকার ভুল চাওয়া হবে। চায়নাও যদি বলে, আমি মনে করি যে বাংলাদেশ কিন্তু একটা ম্যানুফ্যাকচারিং হাব হতে পারে, পৃথিবীর একটা বিরাট বড় ম্যানুফ্যাকচারিং হাব, এবং অন্যান্য যে আপনার মানে সাইবার স্পেস কানেক্টিভিটি এগুলো হতে পারে, আরও অনেক রকম সম্ভাবনা রয়েছে। আমি জিওপলিটিক্যাল মানে পজিশন। আরেকটা কথা আমি বলছি, নিউরেমবার্গ ট্রায়ালে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এরপরে সেটা আপনার ইউনাইটেড নেশনসের চার্টারেও আছে, সেটা হচ্ছে যে একটা ব্যক্তি কখনো সে নিজে ক্রাইম না করতে পারে, কিন্তু তার অর্ডারে, তার আন্ডারে যখন সে ক্ষমতাশীল, তখন যেই সব ক্রাইমগুলি হয়, মাস ক্রাইম হয়, তার একটা রেসপন্সিবিলিটি তার থাকে, এবং সেইটা সে অ্যাবজর্ব করতে পারেন এই কথাটা বলে যে আমি তো করি নেই, আমার নিচের লোকগুলো করেছে, তারা জানতো, কিন্তু সেটা হয় না। আরেকটা জিনিস হয় যে নিউরেমবার্গ ট্রায়ালে বলছে যে একজন বলছে যে আমাকে যে অর্ডার দিয়েছে আমি সেটা ক্যারি আউট করেছি। বলছে না, কোনো মানুষ তার বিবেক থাকতে সে ক্রাইম করবে কারণ উপরের লোক বলেছে তুমি 10 জন লোককে মেরে ফেলবে, সেটা তুমি রেসপন্সিবল, তুমি এই কাজটা করেছো। কাজে এই দুই দিকেই কিন্তু রেসপন্সিবিলিটি অফ ক্রাইম, রেসপন্সিবিলিটি অফ দ্য পারপেট্রেটর সবসময় কিন্তু আছে। আর একটা হচ্ছে যে আমার একটা বিরাট কনফিডেন্স ওনার ইয়ের থেকে, আমি যেটা বলছি, আমার একটা বিরাট কনফিডেন্স যে আমাদের দলগুলি হয় পরিবর্তন হবে, সবগুলি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এরা একটা বিরাট ট্রানজিশন দিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আগামী 4-5 বছরে, 5-6 বছরে বা আরও কিছু সময় লাগতে পারে। আমার মনে হয় নতুন প্রজন্মরা কিন্তু এই প্রত্যেকটা দলকে পরিবর্তন করবে, এবং তাদের মাইন্ডসেট এবং তাদের লিডারশিপ, আমি তাদের সঙ্গে তাদের কথাবার্তা, তাদের ম্যাচুরিটি, তাদের এক্সপোজার দেখছি, আমি খুব আশান্বিত। আমাকে ডক্টর দিলারা চৌধুরী প্রায় বলে, তুমি আশা করো, আমি বলছি হ্যাঁ আপা, আমি আশা করি যে আমি ভালো কিছু ঘটবে। এইসব জিনিস, এক্সপোজার ইন দ্য ওয়ার্ল্ড, সব কিছু মিলিয়ে হয়তো ওদের এতটা ইয়েতে আসছে, কিন্তু এরা নিয়ে যাবে, এরা দেশটাকে নিয়ে যাবে সামনের দিকে। আপনি সেই আশাবাদী। আমি আপনার কাছে আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, আপনার কাছে কি মনে হয়? না, আমার কাছে আমাদের যে সংবিধান অনুযায়ী 3 মাসের ভিতরে নির্বাচন দেওয়া, যদি ইলেকশন কমিশনের কোনো জটিলতা থাকে তাহলে 6 মাস পরে নির্বাচন। এবং আপনি খেয়াল করে দেখেন 5 তারিখে পরিবর্তন করছে, 7 তারিখে বিএনপি পল্টনে সভা করেছে, সেখানে বেগম খালেদা জিয়াও বক্তৃতা দিয়েছে, সেখানে কিন্তু বলছে কোনো প্রতিশোধ না, এই মুহূর্তে সবাই একসাথে কাজ করতে হবে, দেশকে গড়তে হবে ইত্যাদি। অর্থাৎ যদি 6 মাসের ভিতরে, ইচ্ছা করলে 6 মাসের ভিতরেও যদি নির্বাচন দিত, নেপালের মতো, আমাদের কিন্তু কার্কি যে প্রধান বিচারপতি ছিলেন, তিনি এসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, আসার সাথে সাথে তরুণদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত দিয়ে দিছে, এবং তারপরে সে প্রথম শব্দ উচ্চারণ করছে, আমরা বাংলাদেশ হব না। এটা বুঝতে পারছেন? নেপাল কোনোদিনই অর্থনৈতিকভাবে শক্তিমত্তার দিক থেকে আমাদের উপরে ছিল না। সেই নেপালের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী যিনি হয়েছিলেন, তিনি কিন্তু কারকে বলেছেন প্রথম শব্দ, আমরা বাংলাদেশ হব না, 6 মাস পরে নির্বাচন, তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাও, ইলেকশন করো, যাকে জিতায় দাও। তারা দল করে নাই, সরকারে যায় নাই। তখন বালেন্দ্র নামে এক 35 বছরের যুবক, সেও অবশ্য কাঠমান্ডুর মেয়র ছিল, সে র্যাপার ছিল, গায়ক,
ওই আন্দোলনের সময় সে গান গায়ে সাপোর্ট দিছে, সে নির্বাচনে গেছে, তার দলকে সাপোর্ট দিয়ে সরকার গঠন করে ফেলছে। আমাদের এই ছাত্ররা যে রাজনীতিটা যখন সংগঠন করতেছিল, যদি ঠিক, আমি বলবো না যে অনুকরণ তো পরে ঘটছে, অনুকরণ করা যাবে না, এরকমই এই ছাত্ররা যদি এত বিতর্কিত না হতো, ইউনূস সরকার যদি তাকে মব সন্ত্রাসে না ঢুকাই দিত, এরে নামাও, এরে ধরো, এরে ভাঙো, এগুলো ব্যবহার না করতো, এত বিতর্কিত না হতো, তাহলে কিন্তু এই তরুণরা অবশ্যই আশাবাদী ছিল। আমরা পুরানো যারা, আমরা আশা করছিলাম যে আমরা 55 বছর দেশ স্বাধীন হয়েছে, সব অনেক সূচকে এগিয়েছে, রাজনৈতিক সূচকে পিছোচ্ছি। হ্যাঁ, এই তরুণরা যে অভ্যুত্থানটা ঘটালো, এখন বোধহয় কিছু হবে, কিন্তু তরুণদেরকে ইউনূস সরকার ব্যবহার করে ধ্বংস। একটাবার কি কোনো শব্দ শুনছেন যে তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাও, তোমরা আন্দোলন করো বা রাজনীতি করো? না, তাকে প্রত্যেকটা কমিটিতে পাঠাইছে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে দিয়ে দিছে, এবং সবাই বিতর্কিত, অধিকাংশই টাকাওয়ালা। গ্রামগঞ্জের কয় আমি সমন্বয়ক, তখনকার, এখন নাই, ইলেকটেড গভর্নমেন্ট আসার পরে এটা বন্ধ হয়েছে। তো এদের দ্বারা আর সম্ভব না, আর এরা খণ্ড খণ্ড হয়ে গেছে। একটা গ্রুপ, বড় গ্রুপ জামাতের সাথে চলে গেছে, আর একটা গ্রুপ আলাদা বানায় ফেলছে, অনেকে নারী, অনেকগুলো প্রোগ্রেসিভ নারী বের হয়ে গেছে রিজাইন করে। সুতরাং এদের আর শক্তি নেই। এখন আর ডাক দিলে, আপনি বলেন তো, আন্দোলন তো শেষ হয়ে গেছিল, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা বেরোইছে। আমার বাসাটা কিন্তু রামপুরা মোড়ে, ব্রিজের ওখানে, আপনি জানেন, ওই প্রাইভেট এই যে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নেমে এই আন্দোলনটা বেগবান করছে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা ছেলে এরা সব দখল করে নিছে। এটা তো আলোচনা হয়তো, এই তরুণরা হ্যাঁ আছে, সাড়া দিবে, কিন্তু আন্দোলন আর অভ্যুত্থান এই গ্রুপ দেওয়ার হবে না। এটা ফিনিশ করে দিছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাদের দুজনের বক্তব্য হচ্ছে একটা, প্রথমত আমরা একটা ঐতিহাসিক সময় বসে আছি, আমরা, এটা কিন্তু নর্মাল সময় না। আর আমি এটা মনে করি যে যে অন্যান্য সময় যে ইলেকশন হয়, ইলেকশনের যে ম্যান্ডেট আসে, সেটা হচ্ছে স্ট্যাটাস কমিং ম্যান্ডেট, তুমি দেশ চালাও, ভালোভাবে দেশ চালাও, আইন মেনে চলো ইত্যাদি, স্ট্যাটাস কো ম্যান্ডেট। কিন্তু এইরকম ধরনের একটা আন্দোলনের পরে, দেশব্যাপী একটা, সমস্ত দেশব্যাপী একটা আন্দোলনের পরে স্বৈরাচারকে 1 মাসের মধ্যে পতন করিয়ে তারপরে যে নতুন সম্ভাবনা নিয়ে আসছে, এরপরে যেই সব পরিবর্তনগুলি একটা দেশে সম্ভব, সেগুলি অন্য কোনো সময় সম্ভব না। কাজে এই সময়ের মূল্যটা, এটাকে অনেক এক্সপার্টরা আপনার প্রাইমোডিয়াল টাইম বলে, রূপান্তরের সময়, যেটা আমরা এই সময়টা আমরা যদি এই গণভোটকে প্রাধান্য না দিই, গণভোট হচ্ছে একটা সমাজের সর্বোচ্চ বৈধ ভয়েস, এর উপরে আর কোনো ম্যান্ডেট নেই গণভোটের উপরে। এবং আপনার পার্লামেন্ট বলেন, সংসদ বলেন বা সংবিধান বলেন, এরা ডেলিগেটেড অথরিটি, কিন্তু আসল মালিক হচ্ছে জনগণ। তো 70%, প্রায় 69 ভাগ ভোটাররা বলেছে আমরা এই পরিবর্তন চাই, এই সংস্কারগুলি চাই। আচ্ছা, এই সংস্কারগুলি কি? এগুলি যদি আপনি একটু ভালো করে দেখেন, সংস্কারগুলি কিন্তু চেকস অ্যান্ড ব্যালেন্স। বিএনপিও তো বলছে যে তারা সংস্কার চায়, হ্যাঁ, তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, সেটা তো বিএনপি বলছে। হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে, আমার মওদুদ আহমেদের কথা মনে পড়ছে, 2001 সালে উনি বিএনপির তখন আইনমন্ত্রী ছিলেন, এবং উনি এই যে 2/3 মেজরিটি নিয়ে তখন বিএনপি পাওয়ারে আসছিল, এবং তারপরে 90 থেকে 96 বিএনপি যতটা ভালো চালিয়েছিল, 2001 থেকে 2006 আমরা জানি যে কি নানা রকম সমস্যা, নানা রকম প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। কিন্তু 2/3 মেজরিটি নিয়ে আসলে এগুলো হয়। আর উনি কি বলছিলেন? উনিও বলছিলেন যে আমরা যেসব সংস্কারগুলোর কথা বলেছি, আমরা প্রতিশ্রুতি দিয়েছি, হ্যাঁ করবো, কিন্তু আমি আরও সুন্দর করে করব। উনি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত কোনো সংস্কারই করেননি, শুধু এই কথা বলে গেছে আমি করব। তা আমার কথাটা হচ্ছে, যেইটা অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে, আমরা একটা স্টেপিং স্টোনে আছি, আমরা একটা প্রথম ধাপে আছি। এটা একটা প্রথমে একটা সংস্কারগুলি প্রস্তাব হলো, প্রস্তাবগুলি নিয়ে ডিসকাশন, ডিবেট হলো, তারপরে একটা সমঝোতা আসা হলো, তারপরে সনদে সবাই এটাতে সাইন করলেন, সেটা একটাই। তারপরে সেটা গণভোটে গেল, এবং গণভোটে গিয়ে
সেখানে 70% ভোটাররা বলল যে আমরা মানে 5 কোটি লোক ভোট দিয়েছে এই পরিবর্তনের জন্য। সেটা একটা স্ট্যাগারিং নাম্বার। তো এটা মানে হচ্ছে জনগণ এই পরিবর্তন চাচ্ছে। এই ম্যান্ডেটের পরে আবার এইটাকে গড়িমসি করে এইটাকে বদলানোর, এইটাকে পরিবর্তন করার দরকার কি? এইটা আগে করুক, এইটুকু পর্যন্ত করুক, তারপরে যদি ওনাদের ইচ্ছা আরও ভালো সংস্কার করতে তার ওনারা করবেন। কিন্তু প্রথম যেটা আসছে, যেগুলো আসছে সেগুলি তো সাউন্ড প্রিন্সিপাল, এগুলো ভালো চেকস অ্যান্ড ব্যালেন্স করার জন্য। গণতন্ত্রের একটা মূল কথাই হচ্ছে সেপারেশন অফ পাওয়ার অ্যান্ড লিমিটেশন অফ পাওয়ার। আপনি কোনো একটা অর্গানকে বেশি বাড়তে দিতে পারেন না, তাকে বেশি ক্ষমতায়ন করতে পারেন। সেই জন্যই জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, লেজিসলেচার এই তিনটা সবসময় একটা আরেকটাকে চেক দিয়ে রাখে। এই চেকস অ্যান্ড ব্যালেন্সটা শুধু সেইখানে না, চেকস অ্যান্ড ব্যালেন্সটা আরও ভিতরের মেকানিজমস আছে। চেকস অ্যান্ড ব্যালেন্সটা আপনার অপোজিশনের সঙ্গে রুলিং পার্টির আছে। চেকস অ্যান্ড ব্যালেন্সটা সরকারের সঙ্গে সিভিল সোসাইটির, জনগণের বক্তব্য বা সোচ্চার হওয়ার মধ্যে আছে। বিভিন্ন ধরনের চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে গণতন্ত্র টিকে থাকে এবং প্রস্ফুটিত হয়, ফাংশন করে। কিন্তু আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা হয়েছে, আমাদের কোনো সংস্কৃতি গড়ে ওঠে নাই। আমাদের 54 বছরে অ্যাকচুয়ালি ফাংশনিং ডেমোক্রেসি আমরা দেখিনি। তো এখন সেই জায়গা থেকে আমরা একটা ট্রানজিশনে আসছি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে। সেই ক্রান্তি লগ্নে এসে আমরা এইটা নিয়ে যদি নানা রকম ডিস্ট্র্যাক্ট করি, বা এইটা করবো না, ওটা করবো, এইটাকে বাদ দিয়ে আরও ভালো করব, ওগুলি পরে। আগে মুদ্রা কথা, আগে যেই জিনিসটা জনগণ চেয়েছে সেইটা আগে আমরা ডেলিভার, সরকার আগে ডেলিভার করুক, তারপরে আরও ভালো কিছু করতে চাই, খুবই ভালো কথা, তাদের আস্থা, তাদের আরও বাড়বে। কিন্তু এইটাকে নাকচ করে কেন, এইটাকে বাতিল করে কেন, বা এইটাকে বাইপাস করে কেন, বা এইটাকে ইগনোর করে কেন? আমার বক্তব্য হচ্ছে যে এগুলি সবই সাউন্ড প্রিন্সিপাল, চেকস অ্যান্ড ব্যালেন্স, এবং সরকারকে একটা সুশাসন প্রতিষ্ঠা করার জন্য এবং টেকসই করার জন্য। তাহলে এগুলি প্রতিষ্ঠা না করার জন্য কি মানে থাকতে পারে? আমি কারণটা বুঝতে পারছি। জি, আমি আপনার কাছে মোহাম্মদ ইউনুস এবং আলী রিয়াজ আউলায় দিয়ে গেছে। আমার কাছে এখনও ডকুমেন্ট আছে। গণভোটের যে সনদ, যেটা স্বাক্ষর করেছে বিএনপি, বলেছে আমরা যেটা স্বাক্ষর করেছি নোট অফ ডিসেন্ট দেওয়া, সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, এটা বলছে। তো ওই যেটা জুলাই সনদে কোন দল কোথায় আপনার নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেখানেই নোট অফ ডিসেন্ট আছে সেখানে নিচে লেখা আছে ব্র্যাকেটে নোট, যদি নির্বাচনে ইশতেহারে দিয়ে এই দলগুলির যদি জনগণের ম্যান্ডেট পায় তাহলে তাদের মতো করে বাস্তবায়ন করবে। অর্থাৎ দায় মুক্তি দেওয়া হয়েছে। যেটা নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে না তাদেরকে। এবং জামাতও নোট অফ ডিসেন্ট দিয়েছে, এনসিপিও একটা দিয়েছে, হ্যাঁ, সবারটা লেখা আছে এবং বিএনপির ইশতেহারও আমার কাছে আছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে একটা জায়গায়, যে অভ্যুত্থানের শক্তি আপনার সংসদে, তারা ইউনুস সাহেব কি ধরায় দিল, এটার উপরে নির্ভর করবে কেন? এখন ধরেন আমি 133টা অধ্যাদেশ হয়েছে, কালের কণ্ঠে রাষ্ট্রপতির সাক্ষাৎকার হয়েছে, আপনি দেখেছেন। সে আমাকে পূর্ব সেনা, আগের সেনা, আগে ডাকছে, আমি যাইনি। ঈদের আগের দিন ডাকছিল, আমি ঠিকই গেছিলাম। সে 10 মিনিটের জন্য কথা বলতে নিয়ে 1.5 ঘন্টা কথা বলছে, অনেক ডকুমেন্ট আমাকে দেখাইছে। রাষ্ট্রপতির সঙ্গে হ্যাঁ, আমি বলবো না, সে তো বলছে, আমার কাছেও বলছে অনেক অধ্যাদেশ সে স্বাক্ষর করে নাই, তার নামে জারি করে দিছে, বলছে তো। এবং সে, আমার বক্তব্য হচ্ছে 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আদেশ মানতে পারলেন, আপনার 148 অনুচ্ছেদ অনুযায়ী ওত নিতে পারলেন, ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অল উপদেষ্টা তার নিয়োগপত্র নিতে পারলেন। আপনার 133টা অধ্যাদেশে কোনটা স্বাক্ষর করেছে তা জানি না, কিন্তু এটা আদেশে দিলেন কেন? এই জুলাই সনদটা আদেশ দিলেন কেন? সংবিধানে লেখা আছে 93(1)-এ যে আদেশ দেওয়া যাবে না যেটা সংসদে পাশ করা যায়, সেটা আদেশ হবে না। সংসদ যদি না থাকে তাহলেও আদেশ দেওয়া যাবে, অধ্যাদেশ দেওয়া যাবে। রাষ্ট্রপতি কি তার মেয়াদ পূর্ণ করবেন? এ বিষয়ে কোনো আলাপ হয়েছে আপনার সঙ্গে?
না তা জানি না, এটা তো রাষ্ট্রপতি তো আর বিএনপির না। তবে আমার ধারণা কিছুদিন থাকবে, আমার কাছে মনে হয় কিছুদিন থাকবে হয়তো। তার মেয়াদ পূর্ণ তো সে 29 সাল পর্যন্ত। এটা তো আসিফ ভুঁইয়া বলছে না যে ডিপ স্টেট তাদেরকে নানাভাবে পরামর্শ দিছিল যে আওয়ামী লীগের যে টেনর ওই পর্যন্ত 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা, পরিকল্পনাও দিছে যে বিএনপির এরা জেলে আছে, জামাতের এরা ভাগ্যে আছে, সুতরাং সব এরা তো আর ইলেকশনে আসতে পারতেছে না, তো এখন আপনারা থাকেন, আপনারা 29 পর্যন্ত থাকেন, এটা পরিষ্কার বলছে। তো এখন এই জন্য বলি, আমি এটা বলছিও যে ওই শেখ হাসিনার রাজসাক্ষী আইজিপি হয়েছিল না, এখন ডিপ স্টেট এই দেশটারে আউলা ফেলাইলো, তাহলে আসিফ বুয়ের কাছে রাজসাক্ষী বানানো হোক, তাকে ধরে আইনে বিচার করা হোক। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে, তাদের বিচার করবে না? বিচার করতে হবে তো, দুদকে অভিযোগ যখন পড়েছে তার তদন্ত হতে হবে। এবং আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস সেও কিন্তু 111-এর কুশীলব, মাইন্ডেড। 111-এর সময় কিন্তু পার্টি করছিল, পার্টি করে চেষ্টা করছে, কেউ ডাকে শোনে নাই। আমি লিখছি একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনছিল শেখ হাসিনা, আমার পরিষ্কার, আগেও বলছি এখনো বলতেছি, সবাই তাকে সম্পর্ক, তার মতো লোক নাই। সে যে পরিমাণ এই 18 মাসে যে পরিমাণ ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করছে, আপনি চিন্তা করেন তো, সে ইন্টারন্যাশনাল নোবেল প্রাইজ উইনার, সারা বিশ্বে 3-0 থিওরি নিয়ে চলে, প্রোপাগান্ডা। সে 7টা মামলা তার বিরুদ্ধে, তা ফৌজদারি অপরাধ, তার নিজের মামলা নিজে এক্সিকিউটিভ অর্ডারে উইথড্র করে, কি করে? কোর্টের মাধ্যমে পারতো তো, 18 মাসে শেষ করতে পারতো না? পারতো তো। সে সব ডানিবাউ দিয়ে খাইছে। ডাইরেক্ট যদি আপনি বলতে চান যে শেখ হাসিনার মতো, শেখ হাসিনা আমি তো নিজে মারি নাই, এই কথা বলতে পারে তো, আমি তো নিজে মারি না, ও বেটা নিজে মারি, ও মারছে। তো ইউনূসও কইব যে আমি না, গ্রামীণ ব্যাংক শিশু টিকটের লয়ে গেছে, আমি তো লেই, এই কথা কইব, করলে তো হবে না। তুমি করে দিছ, তুমি করে দিছ, তোমার রিপ্রেজেন্ট আছে তো। এই জন্য আমি বলছি যে আপনার যেটা বললো গণভোট, তারপরে 70% ভোট, মানে 69 পয়েন্ট সামথিং, আপনার 70% ভোট পড়ছে। বাংলাদেশের লোক 12 কোটি ভোটার, তাহলে আর বাকিরা তো দেয় নেই, বাকিরা তো ভোট দেয় নেই। আওয়ামী লীগের সমর্থকরা আছে তো, তারা ভোট কেন্দ্রে আসে। ভোটারদের 12 কোটি, ভোটারদের 12 কোটির মধ্যে 70% টোটাল না, 70% ভোট দিলে তাহলে এদেশের সংখ্যাগরিষ্ঠ লোক তো ভোট দিতে আসে নাই। আর ভোটে ইউনূস সরকার সহ প্রশাসন ঝাঁপায়া পড়ছিল, এইভাবে তো ইয়ে হয় না, গণভোট হয় না। গণভোট যাবে, পার্লামেন্টে আলোচনা হবে, যেটা আছে একটা আইন আলোচনা হবে, আলোচনা হয়ে যদি ওখানে পাশ হয়, গুরুত্বপূর্ণ যদি হয়, প্রেসিডেন্টের কাছে রেফার করবে, প্রেসিডেন্ট পরামর্শ দিবে প্রধানমন্ত্রী, সেটাকে গণভোটে দিয়ে দিবে। অথবা সংসদ যদি মনে করে, সংসদে রিকোয়েস্ট করে প্রেসিডেন্টকে বলতে পারে যে এটা জনগুরুত্বপূর্ণ, আমরা এটা পাশ করছি বটে, তবে এটা তো এটা মাঝখানে সব গিলোটিন করছে, মানে সব রাজনৈতিক দলকে ইউনূস বাধ্য। 17 জন আপনার এর ভিতরে বিদেশি নাগরিক ছিল, বিদেশি নাগরিক এসে বর্গীর মতো এসে এই দেশের রাজনীতিবিদদেরকে সব বন্দি করে। কিন্তু তারা তো আবার মঙ্গলের জন্য কিচ্ছু করে নাই, সব চুরি করছে, মিথ্যা কথা বলে। এখন সবগুলোর বিচার হোক, এবং সবগুলো আমি তো দাবি করছি, এর একটাকেও বিচার, দুদকে যত অভিযোগ যাদের বিরুদ্ধে পড়ছে, সবার প্রায় পড়ছে, এই দুদকের ভিতরে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবার বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা উচিত। কাউকে বিদেশে, তা অন্যের বিচার করবেন, আপনার বিচার করবেন না। শেখ হাসিনার ফাঁসি দিলেন, অমকের ফাঁসি দিলেন, অমকের বিচার। 266 জন সাংবাদিক এখনো জেলখানায়, তার ভিতরে আনিস আর ফান্না বেরোইছে, ঢোকে আর বেরোয় না, ঢোকে আর বেরোয় না। কেন? সাংবাদিকদের ভিতরে হত্যা মামলা দিছে, সাংবাদিক হত্যা করছে, চুরি করছে, ফৌজদারি অপরাধ করলে তার বিচার করেন, সমস্যা নাই। যদি বেলবল হয় তাকে ছেড়ে দেন, সমস্যা নাই। তো আমার বক্তব্য হলো, তারা নির্দোষ হলে যদি কোর্টে নির্দেশ হয় ছেড়ে দেন। কিন্তু এখন তো যেহেতু ডাইরেক্টলি তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ আসছে এবং এটা রাষ্ট্র হয়ে গেছে, জানাজানি হয়ে গেছে, এটা তদন্ত হওয়ার শেষ না হওয়া পর্যন্ত কাউকে দেশের বাইরে যেতে দেওয়া হয়েছে। কারণ এগুলো সব আমেরিকান নাগরিক, কেউ ব্রিটেনের নাগরিক, কেউ কানাডার নাগরিক, মালয়েশিয়ার নাগরিক, এই দিতে। সুতরাং এগুলো বিদেশের নাগরিক তো, যেমন এস আলম টাকা পয়সা লুট করছে না, তার টাকা উদ্ধার করতে পারে না, কয় আমি সিঙ্গাপুরের নাগরিক, কয় আমি তো বাংলাদেশের না, গা মরছে দেয়। হ্যাঁ,
আজিজ সাহেব আছে না, ওই যে ওই যে কুইক রেন্টাল কোম্পানির, হ্যাঁ তো কয় আমি সিঙ্গাপুরের নাগরিক। এরা সব বিদেশের 2 নম্বর ধনী 3 নম্বর ধনী তারা। আমি ধরতে চান আমি বিদেশের নাগরিক। সুতরাং কোনো বিদেশি নাগরিক অপরাধ করে থাকলে বাংলাদেশ থেকে অবশ্যই কোনোভাবে